electrophile or electron attacking reagent আমরা বুঝতেই পারতেছি নাম শুনেই সেই যে এখান থেকে না যে ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল এখান থেকে না হ্যাঁ হ্যাঁ ওখান থেকে হ্যাঁ ইলেকট্রোফাইল এন্ড নিউক্লিওফাইল প্রথমে আমরা ইলেকট্রোফাইলটা নিয়ে আলোচনা করব হ্যাঁ আমরা তার আগের পর্যন্ত হয়ে গেছিল গতদিন ইলেকট্রোফাইল এই ইলেকট্রোফাইল গুলো কারা যারা রিঅ্যাকশন ঘটার সময় যখন রিঅ্যাকশন হবে সেই সময় এরা ইলেকট্রনকে অ্যাটাক করবে আক্রমণটা করবে ইলেকট্রনের প্রতি ইলেকট্রনকে এবং শুধু আক্রমণই করবে না করে তারা রিসিভ করবে ইলেকট্রনগুলো গ্রহণ করবে রিসিভিং ইলেকট্রন এখানে কি কোশ্চেন লেখা লাগবে হ্যাঁ এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস লিখে রাখো হোয়াট ইজ ইলেকট্রোফাইল এমসিকিউ ছোট ছোট প্রশ্ন সবগুলোতে আসে এটা হোয়াট ইজ ইলেকট্রোফাইল ফার্স্ট এটা কিসের জন্য লিখবো স্যার এটা এটা সিকিউ তেও আসবে এমসিকিউ তেও আসবে এমসিকিউ তে ওই যে ইলেকট্রোফাইল গুলো চিনতে হয় আর কি এরকম হয়তো বললো যে নিচের কোনটা ইলেকট্রোফাইল হয়েছে জি স্যার তাহলে আমরা যেটা বলছি যে এই যখন মানে অর্গানিক কম্পাউন্ডে অর্গানিক কেমিস্ট্রিতে কোনো রিঅ্যাকশন ঘটবে আর সেই রিঅ্যাকশনের ক্ষেত্রে এমন কোনো রিয়েজেন্ট থাকবে যে রিয়েজেন্টটা ইলেকট্রনকে অ্যাটাক করবে করে ইলেকট্রনটা রিসিভ করবে তাদেরকে আমরা বলি ইলেকট্রোফাইল এদেরকে সংক্ষেপে তোমার ই দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে জি স্যার এই যে ইতে ইলেকট্রোফাইল আর কি এটাকে আমরা টু টাইপস বলি টু টাইপস অফ ইলেকট্রোফাইল একটা হলো তোমার পজিটিভ ইলেকট্রোফাইল যেটাকে আমরা ই প্লাস দ্বারা এক্সপ্রেস করি পজিটিভ ইলেকট্রোফাইল দেখো ওখানে পাবা পেয়েছ পজিটিভ ইলেকট্রোফাইল এরা হলো এদেরকে আমরা বলবো ই প্লাস ই আবার দুই রকম হয়ে গেল একটা নরমালি আর একটা ই প্লাস মানে এটাকে আসলে প্রকাশ করা হয় তাহলে বলা হতো যে ই অথবা ই প্লাস দ্বারা ই অর ই প্লাস দ্বারা হলো পজিটিভ ইলেকট্রোফাইল এরা তখন পজিটিভলি চার্জ রিয়েজেন্ট যেমন ধরো এই যে মিথাইল কার্বনিয়াম আয়ন দেখো মিথাইল কার্বনিয়াম আয়ন CH3 দিয়ে একটা প্লাস আছে তাহলে এটা পজিটিভলি চার্জ আয়ন এই জন্য এটা তোমার ই প্লাস মানে পজিটিভ ইলেকট্রোফাইল ইলেকট্রনকে তো আকর্ষণ করবে এগুলো চেনাও খুব সহজ পজিটিভ চার্জ থাকলেই তুমি খুব সহজে চিনে ফেলবে যে এটা তোমার ইলেকট্রোফাইল এখানে ব্রোমোনিয়াম আয়ন বিআর এর উপরে একটা প্লাস আছে এই যে আমার এখানে থেকে গেছে তোমারটাতে আছে দেখো ব্রোমোনিয়াম আয়ন আছে বিআর প্লাস নাই জি স্যার আছে স্যার আর তারপর হচ্ছে নাইট্রোনিয়াম আয়ন দেখো NO2 দিয়ে একটা প্লাস জি স্যার আছে এগুলো তো দেখে খুবই সহজ অর্থাৎ পজিটিভ চার্জ তুমি যদি পাও কারো উপরে তাহলে বুঝবে এটা পজিটিভ ইলেকট্রোফাইল একদম সহজ চেনার জন্য এটাকে তারপর তুমি যাও হলো প্রশম ইলেকট্রোফাইল এটার কোনো প্লাস মাইনাস কিছু থাকবে না নিউট্রাল ইলেকট্রোফাইল পেয়েছো প্রশম জি স্যার কি স্যার নিউট্রাল ইলেকট্রোফাইল জি স্যার neutral electrophile they are neutral molecule with short of electron paired than stable octet set এদেরকে চেনা একটু কঠিন কারণ এদের পজিটিভ চার্জ থাকবে না কিন্তু এদের যেটা থাকবে পজিটিভও থাকবে না নেগেটিভও থাকবে না হ্যাঁ কারণ নেগেটিভ তো থাকলে তো নিউক্লিওফাইলই হয়ে যেত হ্যাঁ জি স্যার পজিটিভ চার্জ থাকবে না মানে এটা নিউট্রাল এই জন্য আমরা বলছি এটা নিউট্রাল ইলেকট্রোফাইল কিন্তু এদের
অক্টেট ইনকমপ্লিট থাকবে। হ্যাঁ, আউটার Yes, মোস্ট sir. শেল ইলেকট্রন আর ইনকমপ্লিট ইন, হ্যাঁ, অক্টেট। এটা চিনার আমি একটা সহজ বুদ্ধি দিয়ে দেব। তুমি যদি মোটামুটি চিনতে পারো যে এই কোনটা পজিটিভ আর কোনটা নেগেটিভ, মেটালগুলো তো পজিটিভ হয় আর নন মেটালগুলো নেগেটিভ হয়, অথবা তোমার পিরিয়ডিক টেবিলে যারা বাম দিকে যাদের পজিশন তারা হলো পজিটিভ, আর ডান দিকে যারা পজিশন তারা হলো নেগেটিভ। এটুকু জানলে এগুলো আছে, কোনো সমস্যা নেই। তাহলে এখানে দেখো আছে অ্যালুমিনিয়াম আর আছে ক্লোরিন। Yes, sir. তা যেহেতু অ্যালুমিনিয়াম হলো এখানে সেন্ট্রাল অ্যাটম, বামে যে থাকে সে সাধারণত সেন্ট্রাল অ্যাটম, অথবা যার সংখ্যা কম, অ্যাটম হিসাবে যার সংখ্যা কম। একটা অ্যালুমিনিয়ামের জন্য 3টা ক্লোরিন, মানে অ্যালুমিনিয়ামকে কেন্দ্র করে সেন্টার করে ক্লোরিন গুলো যুক্ত হয়েছে চারিদিকে। অ্যালুমিনিয়াম হলো সেন্টার অ্যাটম, অ্যালুমিনিয়াম হলো পজিটিভ, এই জন্য এটা হলো তোমার ইলেকট্রোফাইল। এখানে বোরন হলো পজিটিভ, এই জন্য হলো ইলেকট্রোফাইল। এভাবে চেনা যাবে খুব সহজেই। দুটো অ্যাটমের মধ্যে যেমন ধরো H2O, এবার কিন্তু সেন্ট্রাল অ্যাটম অক্সিজেন, আর অক্সিজেন হলো নেগেটিভ, এবার কিন্তু এটা ইলেকট্রোফাইল না। কিন্তু তুমি যাও কার্বন ডাইঅক্সাইড CO2, এখানে কার্বন হলো তোমার সেন্ট্রাল অ্যাটম, তখন কার্বন হলো পজিটিভ। ঠিক আছে, যে বাম পাশে থাকবে কার্বন আর অক্সিজেনের মধ্যে, দেখো কার্বন বাম পাশে পিরিয়ডিক টেবিলে, ইন পিরিয়ডিক টেবিল কার্বন। বুঝতে পারছো? Yes, sir. তাহলে আমরা যে জিনিসটা বলতেছি যে এখানে আমরা যদি সরাসরি পজিটিভ চার্জ না পাই, তাহলে বুঝবো যে সেন্ট্রাল অ্যাটমটা পজিটিভ কিনা। হ্যাঁ, লেস দ্যান লেস ইলেকট্রোনেগেটিভ দ্যান আদার অ্যাটম। অন্য অ্যাটমের তুলনায় এটার যদি ইলেকট্রোনেগেটিভিটি কম থাকে তাহলেই বুঝতে হবে যে এটা পজিটিভ। তো এখানে আমরা দেখাচ্ছি, দেখো আমরা বলছিলাম কার্বন আয়ন। কার্বন আয়ন হতে গেলে তো নেগেটিভলি চার্জ থাকতে হবে, যে নেগেটিভলি চার্জ আছে কার্বনের, এই যে এটা হলো চার্জ। প্লাস ইলেকট্রোফাইল, ইলেকট্রোফাইলকে তো কার্বন আয়নকে আক্রমণ করবে, অ্যাটাক করবে, কারণ এ যেহেতু ইলেকট্রনকে অ্যাটাক করবে, তাহলে যার ইলেকট্রন আছে তাকে, ইলেকট্রন কার আছে, কার্বন আয়নের আছে, তাহলে এই কার্বন আয়নকে সে এখানে অ্যাটাক করবে, অ্যাটাক করে ইলেকট্রনটা রিসিভ করবে, করে অ্যাড হয়ে যাবে, একসাথে যুক্ত হয়ে যাবে, আর কিছু না। বুঝতে পেরেছ? Yes, sir. ইলেকট্রন নিতে গিয়ে ওই অ্যাটমকেই যুক্ত করে ফেলতেছে, তার উদ্দেশ্য ছিল ইলেকট্রন নেওয়া, কিন্তু ইলেকট্রনকে নিতে গিয়ে ইলেকট্রনকে, দেখো এখানে আমার এটা পজিটিভ চার্জ দেখাইছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে পজিটিভ নেগেটিভ দুটা মিলে নিউট্রাল হয়ে গেল। কিন্তু এখানে দেখো এটা নেগেটিভ, এটা কিন্তু নিউট্রাল, Neutral. ইলেকট্রনটা নিলেও নিউট্রাল থেকে সে কিন্তু আবার নেগেটিভ হয়ে গেল। দেখো এবার Yes, কিন্তু sir. নেগেটিভ হয়ে যাবে, কারণ সে তো নিউট্রাল ছিল। সেখান থেকে তুমি এখন ধরো জিরো থেকে তুমি যদি প্লাসের দিকে যাও তাহলে +1, জিরো থেকে যদি Plus one. থেকে যাও তাহলে -1, -1. Yes, sir. তাহলে এটা আছে জিরো পজিশনে, তাহলে জিরো পজিশন থেকে চলে গেল কি মাইনাসে, -1, আর এটা ছিল Minus. +1 থেকে চলে গেল জিরোতে। বুঝতে পেরেছ? Yes, sir. এখন তুমি আসো নিউক্লিওফাইল। এরা কি করবে? এরা হলো তোমার নিউক্লিয়াসকে অ্যাটাক করবে, অর্থাৎ যে জায়গায় পজিটিভ চার্জ আছে, যেখানে ইলেকট্রনের ঘাটতি আছে, ইলেকট্রন নাই, সেখানে অ্যাটাক করবে এবং নিজের ইলেকট্রনগুলোই দিবে, ওখানে দিয়ে অ্যাড হবে। ইলেকট্রোফাইলটা হলো ইলেকট্রন নিয়ে অ্যাড হয়েছে, আর এবার ইলেকট্রন জি, স্যার। দিয়ে অ্যাড হবে, এই হলো পার্থক্য। তাহলে এখানে আমরা যা দেখ, ইলেকট্রন দিয়ে যদি অ্যাড হয় তাহলে কি নিউক্লিওফাইল নাকি নিউট্রাল? আরেকবার বলো শব্দটা। আমি বললাম ইলেকট্রন দিয়ে যদি পরে এটা যোগ হয় তাহলে কি এটা নিউট্রাল নিউক্লিওফাইল নাকি এটা হচ্ছে নিউট্রাল ইলেকট্রোফাইলস? না, নিউক্লিওফাইল। ইলেকট্রন দিয়ে যদি অ্যাড হয় নিউক্লিওফাইল। নিউক্লিওফাইল, কিন্তু নিউক্লিওফাইল আবার দুই রকম, একটা নেগেটিভ নিউক্লিওফাইল আর একটা হলো নিউট্রাল নিউক্লিওফাইল। যাদের সরাসরি চার্জ থাকবে নেগেটিভ চার্জ, তারা নেগেটিভ নিউক্লিওফাইল। আর যে সরাসরি চার্জ থাকবে না কিন্তু ইলেকট্রন সমৃদ্ধ, ইলেকট্রন রিচ, ইলেকট্রন বেশি থাকবে, লোন পেয়ার ইলেকট্রন থাকবে, তারা হলো তোমার নেগেটিভ নিউট্রাল নিউক্লিওফাইল। আমরা এখানে বলছি যে এটাও দুই প্রকার।
টু টাইপস অফ নিউক্লিওফাইল। এটা হলো নেগেটিভ নিউক্লিওফাইল, এই যেরকম একটা এনইউ দেওয়া থাকবে, এটাকে আমরা সাধারণত এনইউ দ্বারা এক্সপ্রেস করি। এনইউ এর পরে যদি এরকম একটা নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ নিউক্লিওফাইল। যেমন মিথাইল কার্বন আয়ন, দেখো CH3 দিয়ে একটা নেগেটিভ চার্জ আছে, তাহলে এটা হলো তোমার একটা নিউক্লিওফাইল। ক্লোরিন দিয়ে একটা মাইনাস চার্জ আছে, এটাও নিউক্লিওফাইল। নেগেটিভ চার্জ থাকলে নিউক্লিওফাইল বুঝে নিবা, নেগেটিভ নিউক্লিওফাইল। এই যে ব্রোমাইড আয়ন, সায়ানাইড আয়ন, হাইড্রক্সাইড আয়ন, OR, এই যে নেগেটিভ চার্জ। খুবই সহজ, যেটাই হোক আমার দেখা দেখি নাই, মানে যে অবস্থায় যেই জিনিসই হোক যদি একটা নেগেটিভ চার্জ পায় তাহলে বুঝে নিব এটা নিউক্লিওফাইল। এবং নেগেটিভ ওই যে পজিটিভ নিউক্লিওফাইল দেখি কিভাবে চিনবো স্যার? পজিটিভ নিউক্লিওফাইল তো হবে না, নিউট্রাল নিউক্লিওফাইল। নিউট্রাল হইতেছে, নিউট্রাল তো তখন স্যার আমি মনে খালি এদের তো চার্জলেস, তাই না? এরা তো চার্জলেস কম্পাউন্ড বা জি স্যার তোমার আয়ন, তাহলে এদের ওই যে ইয়া থাকবে, লোন পেয়ার ইলেকট্রন থাকবে। যেমন ধরো এই দেখো অ্যামোনিয়া, অ্যামোনিয়াতে নাইট্রোজেন অ্যাটমে লোন পেয়ার ইলেকট্রন আছে, ওয়াটার অক্সিজেনে লোন পেয়ার ইলেকট্রন আছে, তারপরে যে অ্যামিন নাইট্রোজেনের লোন পেয়ার ইলেকট্রন আছে, অ্যালকোহল। এখানে বেশিরভাগ ক্ষেত্রে কয়েকটা কম্পাউন্ড হতে পারে, বেশি হয় না। সেন্ট্রাল অ্যাটমটা নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, যাদের লোন পেয়ার ইলেকট্রন আছে বাইরে। ইলেকট্রনিক কনফিগারেশন আমরা ভালো করে শিখেছি, এটা সব জায়গায় লাগে। ইলেকট্রনিক কনফিগারেশন তোমার কম্পাউন্ড ফর্ম করার পরে যদি লোন পেয়ার ইলেকট্রন আরো থেকে যায় শেষ পর্যন্ত, তারাই হলো তোমার নিউট্রাল নিউক্লিওফাইল। অন্যভাবে আমরা আরো সহজ করে বলতে পারি, আমার যদি সেন্ট্রাল অ্যাটমটা নেগেটিভ হয়, সোজা কথা, তোমার তো এখানে ইলেকট্রন দেখানো হয়েছে, তোমার পরীক্ষায় তো থাকবে না ইলেকট্রন, এভাবে দেখানো হবে না, তখন তো খুঁজে বের করা মুশকিল। তোমাকে দেখতে হবে, দেখো নাইট্রোজেন আর হাইড্রোজেনের মধ্যে নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম এবং নেগেটিভ, এই জন্য এটা নিউট্রাল। এখানে হাইড্রোজেন অক্সিজেনের মধ্যে অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম নেগেটিভ, এখানে সবগুলোর মধ্যে নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম এবং নেগেটিভ, এখানেও অক্সিজেন সেন্ট্রাল অ্যাটম এবং নেগেটিভ, শেষ। লোন পেয়ার ইলেকট্রন তো তুমি সংখ্যা দিতে গেলে বলবা, ডিফাইন করতে গেলে বলবা, কিন্তু তুমি চেনার সময় দরকার নেই। আমরা যেমন এখানে চিনলাম নিউট্রাল, এই যে নিউট্রাল ইলেকট্রোফাইল, তখন বললাম যে সেন্ট্রাল অ্যাটমটা হবে পজিটিভ, আর এবার সেন্ট্রাল অ্যাটমটা হবে নেগেটিভ, শেষ। সেন্ট্রাল অ্যাটম পজিটিভ ইলেকট্রোফাইল, সেন্ট্রাল অ্যাটম নেগেটিভ নিউক্লিওফাইল। পজিটিভ চার্জ তাহলে তো তোমার পজিটিভ ইলেকট্রোফাইল, নেগেটিভ চার্জ নেগেটিভ ইলেকট্রোফাইল। খুবই সহজ ব্যাপার। নিউট্রালটাও চেনা সহজ, নিউট্রালটা তুমি চিনবা পজিটিভ সেন্ট্রাল অ্যাটম, নেগেটিভ সেন্ট্রাল অ্যাটম, পজিটিভ সেন্ট্রাল অ্যাটম ইলেকট্রোফাইল, নেগেটিভ সেন্ট্রাল অ্যাটম নিউক্লিওফাইল। বুঝতে পেরেছ? ইলেকট্রন তো তুমি দেখে খুঁজে পাবা না। আবার ওই যে এখানে বলছিলাম যে ইলেকট্রন যে ইনকমপ্লিট অক্টেট, কমপ্লিট ইনকমপ্লিট অক্টেট, এটাও তো অনেক সময় হিসাব করে বের করতে পারবা না, বুঝতে পারবা না তুমি কি করে অক্টেট কমপ্লিট হলো। যেমন তুমি এই যৌগটাতে কমপ্লিট বলতেই পারবা না, হিসাব করতেই পারবা না। আমার এত দরকার নেই, আমি দেখবো যে সেন্ট্রাল অ্যাটম পজিটিভ ইলেকট্রোফাইল, সেন্ট্রাল অ্যাটম নেগেটিভ তোমার নিউক্লিওফাইল। এখানে আমরা আক্রমণটা দেখি কিভাবে হয়। এই যে দেখো, তাহলে এটা যেহেতু তোমার নিউক্লিওফাইল, অর্থাৎ পজিটিভ চার্জ যেখানে আছে সেখানে আক্রমণ করবে, তাহলে এটা আমার কার্বনিয়াম আয়ন হতে হবে। আমরা গতদিন কার্বনিয়াম আয়নে কার্বন আয়ন শিখাইছি, কার্বনিয়াম আয়নকে এখন অ্যাটাক করলো, অ্যাটাক করে যে অ্যাড হয়ে গেল, এটা পজিটিভ এটা নেগেটিভ, দুটো নিউট্রাল হয়ে গেল এখন। কিন্তু এই হলো কার্বনিয়াম আয়ন, এখানে আর নেগেটিভ নেই, তাহলে ইলেকট্রন যখন দেবে তখন নিজে পজিটিভ হয়ে যাবে, ইলেকট্রন হারালো সে, এই জন্য সে এখন পজিটিভ হয়ে গেল। এই যে এখানে এখানে কি হলো, মাইনাস থেকে জিরো হলো, কিন্তু এখানে জিরো থেকে প্লাস হলো, ইলেকট্রন দিয়ে দেওয়ার কারণে প্লাস হয়ে গেল। আর এখানে ইলেকট্রন ঠিকই থাকলো, মানে মাইনাসটা এখানে নেগেটিভ চার্জ ছিল বলে নেগেটিভ চার্জ চলে যে জিরো হলো, একটা নেগেটিভ চার্জ মানে একটা -1 থেকে জিরো হলো। আর এখানে জিরো আছে, ইলেকট্রন এখান থেকে আবার দিয়ে দিচ্ছে, ইলেকট্রন চলে যাওয়া মানে প্লাস হলো। দেখো আরো নিউক্লিওফাইল দেখো, এই যে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ চার্জ, কোনো দেখা দেখে নাই, নেগেটিভ চার্জ নিউক্লিওফাইল। আর ইলেকট্রোফাইল দেখো,
হ্যাঁ, ইলেকট্রোফাইল তো পজিটিভ চার্জ দেখাইছে, কিন্তু পজিটিভ চার্জ নাই এগুলোর মধ্যে। দেখো অক্সিজেন আর সালফারের মধ্যে সালফার পজিটিভ, অ্যালুমিনিয়াম আর ক্লোরিনের মধ্যে অ্যালুমিনিয়াম পজিটিভ, আয়রন আর ক্লোরিনের মধ্যে আয়রন পজিটিভ। পজিটিভ সেন্ট্রাল অ্যাটম পজিটিভ, দে আর ইলেকট্রোফাইল। বুঝতে পারছো? জি স্যার। সেন্ট্রাল অ্যাটম পজিটিভ কি করে বুঝবা তোমার? এই জন্য পিরিয়ডিক টেবিলটা বুঝতে হবে। পিরিয়ডিক টেবিল বুঝতে গেলে তোমাকে দেখতে হবে কে বামে কে ডানে। যেমন সালফার আর অক্সিজেনের মধ্যে সালফার নিচে, নিচে। হ্যাঁ সালফার নিচে হলে পজিটিভ, নিচেরটা পজিটিভ বামেরটা পজিটিভ। পিরিয়ডিক টেবিলে যারা বামের দিকে অবস্থিত তারা পজিটিভ, আর যারা নিচের দিকে অবস্থিত তারা পজিটিভ। একই গ্রুপে হলে নিচের দিকে পজিটিভ, আর যদি পিরিয়ডে হয় তাহলে বামের দিকেরটা পজিটিভ। ইজি ব্যাপার। কারণ আমরা জানি যে যতই ডানের দিকে যায় উপর দিকে যায় ততই নন মেটাল হতে থাকে। তাহলে এখানে যে প্রশ্নগুলো লিখবা সেগুলো হলো হোয়াট ইজ ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল। And nucleophile. হুম, জি স্যার। উইথ এক্সাম্পল। হ্যাঁ, হ্যাঁ স্যার। উইথ এক্সাম্পল, উইথ এক্সাম্পল, এক্সাম্পল সহ আর কি। এক্সাম্পল। এবং তোমাকে চিনতে হবে, এটা হলো সবচেয়ে বড়। হ্যাঁ, এটা খুবই প্রশ্ন আসে তোমার এমসিকিউতে, চারটা তুলে দিয়ে বলবে হুইচ ওয়ান অফ দ্য ইলেকট্রোফাইল কি, হুইচ ওয়ান অফ দ্য তোমার নিউক্লিওফাইল। বুঝতে পেরেছো? Yes, sir. আচ্ছা, এখন আমরা কার্বনিয়াম আয়ন শিখলাম, কার্বন আয়ন শিখেছি, ফ্রি রেডিক্যাল শিখেছি, তাদের স্টেবিলিটি শিখেছি, তাদের রিঅ্যাক্টিভিটি শিখেছি। তারপর আমরা ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল শিখেছি। ইলেকট্রোফাইল টু টাইপ সেটা শিখলাম, নিউক্লিওফাইল টু টাইপ শিখলাম। এখন আমাদের রিয়াকশনগুলো এর এর উপর ভিত্তি করে খুব সহজ হয়ে যাবে। হ্যাঁ, তুমি একটা প্রশ্ন লিখে নাও, হোয়াট ইজ অ্যাডিশন রিয়াকশন? What is addition reaction? আচ্ছা, This page number 229. এটা কি স্যার, সিকিউ না এমসিকিউ? এটা সিকিউ। এখানে আমরা দেখব যে অ্যাডিশন রিয়াকশনে ডিফারেন্ট দুটো কম্পাউন্ড অ্যাড হয়। এটাকে আমরা অ্যাডিশন রিয়াকশন বলি। ডিফারেন্ট দুটো কম্পাউন্ড অ্যাড হবে। Yes, sir. So আমি একটু 1 মিনিট হোল্ড করি স্যার, 1 মিনিট। ওকে।
হ্যালো। হ্যাঁ, আমি আছি। জি স্যার। তাহলে এখানে আমরা বলছিলাম ডিফারেন্ট দুটো মলিকুল আর কম্পাউন্ড অ্যাড হবে। এই এর মধ্যে একটা কম্পাউন্ড কি এরকম হতে হবে যে অ্যালকিন হতে হবে বা অ্যালকাইন হতে হবে, অর্থাৎ কার্বন কার্বন ডাবল বন্ড অথবা কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকতে হবে। কার্বন কার্বন ডাবল বন্ড আর কার্বন কার্বন ট্রিপল বন্ড পাই বন্ড থাকতে হবে। যদি পাই বন্ড থাকে তাহলে সেই পাই বন্ডটা ভেঙে যাবে, সিগমা বন্ড তৈরি হবে, এভাবে হবে। তো এই বিক্রিয়াগুলো বেশি ঘটে হলো এরকম, হয় অ্যালকিনে, না হলে অ্যালকাইনে, না হলে এই যে কিটোনে, কার্বনিল কম্পাউন্ডে। তিনটা জায়গায় অ্যাডিশন রিঅ্যাকশন ঘটে, একটু লিখে রাখবা তুমি। অ্যালকিন, অ্যালকাইন, কার্বনিল কম্পাউন্ড। অ্যালকিন কিভাবে লিখে রাখবো? তুমি লিখবা যে মানে অ্যাডিশন রিঅ্যাকশন কোথায় কোথায় ঘটে। হ্যাঁ, মানে তিনটা জায়গায় ঘটে। একটা হলো অ্যালকিন, 2 নম্বর হলো অ্যালকাইন, আর 3 নম্বর হলো কার্বনিল কম্পাউন্ড। জি স্যার। এটা কি খাতায় লিখে রাখবো স্যার? হ্যাঁ, খাতায় লিখে রাখো। হ্যাঁ, ক্লাস আছে নাকি? কোথায়? হ্যাঁ, কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল কম্পাউন্ড, CARBO। বানানটা জি স্যার। CARBO, হ্যাঁ, BO NYL, NYLE, না ই নাই, NYL শেষ, কার্বনিল কম্পাউন্ড। হ্যাঁ, তোমার ওখানে পাবা তো, যে অ্যাডিশন রিঅ্যাকশনে যাও, ওই কার্বনিল কম্পাউন্ড, কার্বনিল রেডিক্যাল শব্দটা পাবা। তোমার বের করছো না অ্যাডিশন রিঅ্যাকশন? হ্যাঁ স্যার, ওখানে আছে, দেখো। তাহলে আমরা দেখলাম যে 3 টাইপস অ্যাডিশন রিঅ্যাকশন হবে, মানে 3টা কম্পাউন্ডের ক্ষেত্রে। অ্যালকিনের ক্ষেত্রে মানে অ্যালকিন, অ্যালকাইন অর কার্বনিল কম্পাউন্ড। বুঝতে পেরেছো? সেক্ষেত্রে কি হবে, এই যে পাই বন্ড যেটা থাকে, এটাকে আমরা পাই বন্ড বলি, পাই বন্ডটা ভেঙে যাবে। পাই বন্ডটা ভাঙবে, একটা পাই বন্ড ভেঙে 2টা সিগমা বন্ড ক্রিয়েট করবে। 1 pi bond is broken and 2 sigma bond is formed. বুঝতে পেরেছ? কারণ একটা পাই বন্ড থাকে 2টা অ্যাটমের মধ্যে, আর ওই 2টা অ্যাটম থেকে বের হয়ে তোমার চলে যাবে, একটা সিগমা বন্ড হয়ে যাবে, 2টাতে আলাদা আলাদা সিগমা বন্ড হবে। যে দুজনের মধ্যে পাই বন্ড ছিল তারা আলাদা করে সিগমা বন্ড তৈরি করবে নতুন কোনো অ্যাটমের সাথে। এখানে আমরা দেখব যে তাহলে আমাদের যে কম্পাউন্ড হলো প্রোডাক্ট কম্পাউন্ড, সেখানে কার্বন অ্যাটম বেড়ে যাবে, কারণ প্রত্যেকটা কার্বন অ্যাটমে একটা করে অ্যাটম যুক্ত হবে। তাহলে অ্যালকেনে কি হবে দেখো, অ্যালকেনে কার্বন কার্বন ডাবল বন্ডের যে পাই ইলেকট্রন, এটা কি থাকে, উভয় বোধ কার্বন পরমাণুতে, বোধ কার্বন অ্যাটমে সমভাবে থাকে, ইকুয়ালি থাকে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বন কার্বন ডাবল বন্ড, এই কার্বন কার্বন ডাবল বন্ডের যে পাই বন্ডটা, এটা তো ইকুয়ালি ডিস্ট্রিবিউট আছে 2 কার্বনের মধ্যে, ঠিক আছে? কিন্তু আমরা যেটা বলছি যে কার্বনিল রেডিক্যাল, কার্বনিল কম্পাউন্ডে কিন্তু আবার ইকুয়ালি ডিস্ট্রিবিউশন নাই। কারণ হলো oxygen is more negative than carbon atom. Oxygen atom is more negative, more electronegative than carbon atom. এই জন্য ইলেকট্রনগুলো অক্সিজেনের দিকে একটু বেশি থাকবে। বুঝতে পেরেছ? আমরা বলছি কার্বনিল রেডিক্যালে কার্বন অক্সিজেন যে ডাবল বন্ড আছে, সেই পাই ইলেকট্রন একটু কার্বন অ্যাটমের দিকে অ্যাট্রাক্ট হবে, কার্বন অ্যাটমের দিকে সরে যাবে। এই জন্য এখানে কিন্তু পোলারিটির সৃষ্টি হবে। এটা পোলার, কিন্তু এটা নন পোলার, এটাও নন পোলার। অ্যালকিন হলো নন পোলার, অ্যালকাইনও নন পোলার, বাট কার্বনিল
মূলক কার্বনিল রেডিক্যাল ইজ পোলার। বুঝতে পেরেছ? কারণ এখানে দেখো অ্যালকিনে দুটাই কার্বন, তাহলে দুজনের ইলেকট্রন অ্যাটাক করার যে পাওয়ার সেম, মানে ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের সেম, কিন্তু এখানে কার্বনের তুলনায় অক্সিজেনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এই জন্য এটা পোলারিটির সৃষ্টি হবে। কার্বন কার্বন ডাবল বন্ডে এখানে কি হবে, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন হবে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন ইন কার্বন কার্বন ডাবল বন্ড, কারণ এই যে এখানে একটা সিগমার সাথে একটা পাই বন্ড আছে, ওই পাই বন্ডটাই হলো ইলেকট্রন রিচ, ইলেকট্রন বেশি আছে। এই ইলেকট্রনকে পাওয়ার জন্যই যারা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট, যারা ইলেকট্রোফাইল, যারা ইলেকট্রনকে অ্যাক্ট করে, তারা আসবে এসে এখানে ইলেকট্রন অ্যাটাক করতে যে রিয়াকশনটা হবে, অ্যাডিশন রিয়াকশনটা। বুঝতে পেরেছো কিনা? কথাগুলো বুঝতে হবে। আচ্ছা, তোমার ওখানে কি লেখা আছে পড়ো একটু দেখে লাইনটা। আমার এখানে লেখা যে the electron in carbon carbon double bond and triple bond remain equally distributed between two C atoms. তারপরে যে পাই বন্ড, পাই ইলেকট্রন আর কি, স্টার চিহ্ন দিয়ে যে লেখা আছে এটা দেখো। জি স্যার দেখছি। তারপর দ্বিতীয়টা পড়বো, ওই যে স্টার চিহ্ন দিয়ে যেটা লেখা আছে, পড়ছো? জি স্যার ওইটাই তো পড়লাম স্যার। হ্যাঁ বলো, আরেকবার বলো দেখি। আমার যেটা প্রথম একদম স্টার্ট দেওয়া সেটা হচ্ছে the pi electron in carbon carbon double bond C and triple bond remain equally distributed between two C atoms. এটা হচ্ছে প্রথম স্টার্ট। ভিন্ন আছে তাহলে, হ্যাঁ তাহলে আচ্ছা ঠিক আছে, আমরা 2 নম্বর স্টারে যাই। দেখো, কিন্তু কার্বনিল যেটা আমরা বলছি রেডিক্যাল, এই ঘটনাটা ঘটবে কিন্তু খালি কার্বন কার্বন ডাবল বন্ড না, আসলে ট্রিপল বন্ডও ঘটবে। এখানে একটা দিয়ে দিতে পারতো, দেয়নি, ভুল করছে। কার্বন কার্বন ডাবল বন্ড আর কার্বন কার্বন ট্রিপল বন্ডে এটা ঘটবে, তোমার ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, ঠিক আছে। কিন্তু যেটা আমরা বলছি কার্বনিল রেডিক্যাল, সেখানে যে ডাবল বন্ড আছে এটা তো পোলার, তাই না? যেহেতু পোলারিটি সৃষ্টি হয়, অক্সিজেন অ্যাটম ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দেন কার্বন, এই জন্য পোলারিটি সৃষ্টি হয়, এটা পোলার। এই জন্য তোমার কার্বন কি হয়, কথাটা মাঝখানে শোনা যায়নি, কথাটা একটু বন্ধ হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে, আবার বলছি। মানে এই যে আমরা যেটা বলছি অ্যালকিন এবং অ্যালকাইন, ওই দুইটা ক্ষেত্রে তো পাই ইলেকট্রন ইকুয়ালি শেয়ার, তাই না? ইকুয়ালি শেয়ার হয়ে আছে। আর তোমার অ্যালকিন এবং অ্যালকাইনের পাই ইলেকট্রন ইকুয়ালি শেয়ার হয়ে আছে, এই জন্য ওখানে খুব সহজেই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন হয়ে যাচ্ছে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনটা কিন্তু ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। কিন্তু আমরা যেটা বলছি সহজ কথায়, কার্বনিল রেডিক্যাল পোলার, এখানে কার্বন হলো পার্শিয়ালি পজিটিভ, কারণ ইলেকট্রন চলে গেছে অক্সিজেনের থেকে, অক্সিজেন পার্শিয়ালি নেগেটিভ, আর কার্বন হলো পার্শিয়ালি পজিটিভ। এই জন্য এখানে কিন্তু নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন হবে। তার চেঞ্জ হয়ে গেল কিন্তু, দেখো এটা একটা বড় প্রশ্ন, যে তোমার অ্যালকিন অথবা অ্যালকাইনে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন ঘটলেও তোমার কার্বনিল কম্পাউন্ডে নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন ঘটে কেন? এরকম একটা প্রশ্ন আসে, বুঝতে পেরেছ? আচ্ছা, প্রশ্নটা লিখে নিতে পারবা? ইংলিশে লিখে নাও, যে মানে লেখো অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন গিভস ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। অ্যালকিন অ্যান্ড alkyne gives electrophilic addition reaction. Electrophilic addition reaction. But carbonyl compound gives nucleophilic addition reaction.
নিউক্লিয় আচ্ছা একটু স্যার নিউক্লিওফিলিক 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 অ্যাডিশন রিয়াকশন। রিঅ্যাকশন ইয়েস স্যার এটা কোথেকে এটা আচ্ছা প্রশ্নটা লিখে রাখো। হোয়াই লিখছি এটা আনসার আর একটু লেখো, হোয়াই তারপরে হোয়াই এক্সপ্লেন ইট। হোয়াই এক্সপ্লেন জি স্যার এটা কোথেকে কতটুকু? আচ্ছা আমরা প্রশ্নটা দিলাম, উত্তরটা এখনো পুরোপুরি বলিনি, খালি বলেছি আর কি যে এটা হয়। ঠিক আছে, উত্তরটা আমরা যাবো পরে, বইতে না পেলে লিখে দিব বা যেভাবে হোক। হ্যাঁ, মানে আমরা যে জিনিসটা জানলাম যে অ্যালকেন এবং অ্যালকাইন তাদের তো পাই বন্ড আছে, আর এই পাই বন্ডটা ইকুয়ালি শেয়ার হয়েছে দুই বোথ অ্যাটমের মধ্যে। ঠিক আছে, বোথ অ্যাটমে ইকুয়ালি শেয়ার। এই জন্য এখানে হচ্ছে কি তোমার ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, ইলেকট্রন রিস, ইলেকট্রন আছে এখানে, ইলেকট্রন সহজে পাওয়া যাচ্ছে, এই জন্য ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন হচ্ছে। কিন্তু আমরা যখন কার্বনিল কম্পাউন্ডে যাচ্ছি তখন যা দেখতে পাচ্ছি যে ইলেকট্রনগুলো ওইভাবে ইকুয়ালি ডিস্ট্রিবিউট নাই, ইলেকট্রন কি হয়ে গেছে, অক্সিজেনের দিকে সরে গেছে একদিকে। কার্বন তখন সেন্ট্রাল অ্যাটম, কার্বন হয়ে গেছে পজিটিভলি চার্জ, এই জন্য কার্বনে এসে কি হচ্ছে, যুক্ত হচ্ছে, কার্বনে এসে যুক্ত হবে নিউক্লিওফাইল, এই জন্য এটা নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন। বুঝতে পেরেছ? আমরা এটা খুব ভালোভাবে উত্তর পাবো, অসুবিধা নেই। তোমার বই দেখবা যে একদম ক্রিয়েটিভ কোশ্চেন করে উত্তর করা আছে, কারণ এটা বোর্ডে আসছে। পরে পাবো আমরা, পরে তখন এটা ব্যাখ্যা দেবো, অসুবিধা নেই, না পেলে প্রশ্নটা থাকলো। আচ্ছা তাহলে আমরা একটু দেখি, কিছু রিয়াকশন দেখি। আমরা বলছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। এই যে রিয়াকশনটা দেখানো হয়েছে এটা একটা ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। এখানে কিছুই না, এখানে আমরা এই অ্যান্সারটা কিভাবে দেব। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন কাকে বলে বলবো, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশনের উদাহরণ দিয়ে দেবো, শেষ। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশন কাকে বলে বলবো, নিউক্লিওফিলিক অ্যাডিশন রিয়াকশনের উদাহরণ দিব। তো উদাহরণটা তো আমার যেখানে ঘটে সেটাই তো দিতে হবে, আন্দাজ তো বানাই দিতে পারবো না, তাহলে তো হয়ে যাবে। তাহলে অ্যাবাউট 180 to 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার in presence of nickel catalyst, ethene or benzene, react with hydrogen in presence of nickel, about 180 to 200 degree Celsius temperature, about 180 to 200 degree Celsius temperature in presence of nickel catalyst, ethene or alkene react with hydrogen and produce ethane। দেখো এখানে পাই বন্ড ছিল, দুই কার্বনের মধ্যে ভেঙে গেল, এই কার্বন একটা হাইড্রোজেন, এই কার্বন একটা হাইড্রোজেন যুক্ত হলো, এই জন্য আমরা বলছি পরমাণুর সংখ্যা বেড়ে যাচ্ছে, অ্যাটমের সংখ্যা। এখানে অ্যাটম ছিল কার্বন পরমাণুতে দুইটা দুইটা করে, এখন তিনটা তিনটা করে। এখানে একটা পাই বন্ড ভেঙে দুইটা সিগমা বন্ড তৈরি হয়েছে। মানে অনেক বুঝে পড়তে হবে কেমিস্ট্রিতে, মানে সব প্রশ্ন এটাও আসতে পারে যে একটা পাই বন্ড ভাঙলে কয়টা সিগমা বন্ড তৈরি হয়। একটা পাই বন্ড ছিল এই দুই কার্বন পরমাণুর মধ্যে, ভেঙে গেল, এখন এও এক যুক্ত হওয়ার সুযোগ পাইলো, এও যুক্ত হওয়ার সুযোগ পাইলো, যখন এই বন্ডটা থাকলো না, এই জন্য দুটা হাইড্রোজেন যুক্ত হলো, একটা পাই বন্ড ভেঙে দুটা সিগমা বন্ড তৈরি হলো। একই রকম রিয়াকশন বেঞ্জিনের ক্ষেত্রে, হ্যাঁ, অ্যাবাউট 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার in presence of nickel catalyst, benzene react with hydrogen and produce cyclohexane। এই রিয়াকশনটা আমরা আগে দেখাইছি একবার, বুঝতে পেরেছো? তাহলে এগুলো হলো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন। কারণ এই যে এখানে এই যে পাই বন্ডটা আছে, এখানে পাই বন্ড আছে, নিচেরটাকে আমরা যদি সিগমা ধরে উপরেরটা পাই বন্ড ধরি, তাহলে পাই বন্ডটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড ইন বোথ টু কার্বন, এই জন্য এখানে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন হবে। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন হলো, এখানেও তাই। আচ্ছা এখন আসো আমরা সেটাই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন আরো উদাহরণ দেখি। ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিয়াকশন, হ্যাঁ, এটা মেনলি কোথায় ঘটে, অ্যালকেন আর অ্যালকাইনে। আমরা আগে বলেছি এটা মূলত
এই দুটা জায়গায় ঘটে। হ্যাঁ, Yes, sir. অ্যান্ড অ্যালকাইনে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। এখানে কার্বন কার্বন যে ডবল বন্ড থাকবে তার পাই বন্ডটা ভাঙবে, কার্বন কার্বন ট্রিপল বন্ড থাকবে তারও দুটা পাই বন্ড আছে সেগুলো ভাঙবে। পাই বন্ড ভাঙলে পাই ইলেকট্রন তৈরি হবে, সে পাই ইলেকট্রনগুলোই তোমার কি করবে, যারা ইলেকট্রোফাইল যারা ইলেকট্রন আকর্ষী রিয়েজেন্ট, ইলেকট্রন আকর্ষী বিকারক যারা ইলেকট্রোফিলিক রিয়েজেন্ট, সেই ইলেকট্রোফিলিক রিয়েজেন্টের কাছে আকর্ষণীয় হবে, তাদেরকেই দিবে এটা। তারা এই ইলেকট্রনের লোভে আসবে। ইলেকট্রোফাইলগুলো কেন আসবে? ইলেকট্রনের লোভে আসবে। তখন এসে ইলেকট্রন দিবে, দিয়ে তার সাথে যুক্ত হয়ে যাবে। Yes, sir. হ্যাঁ, তখন এই যে আমরা দেখছি ক্লোরিন, ব্রোমিন, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোব্রোমাস অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, পানি, অক্সিজেন প্রভৃতি এরা দ্রবণে পাই ইলেকট্রন প্রভাবে তোমার পজিটিভ ইলেকট্রোফাইল ও নেগেটিভ নিউক্লিওফাইল নিম্নরূপে সৃষ্টি হয়। কিভাবে হয় দেখো, আমরা দেখা গেল যে প্রভাবটা পাই ইলেকট্রনের প্রভাব এমনি এমনি তো হবে না। মানে দুইজনের মধ্যে গন্ডগোল কেন হবে? কোন লোভে পড়ে হবে। Yes, sir. দুইজন একটা কাজ করতেছিল, লোভ হয়ে গেল একজনের বেশি, তখন গন্ডগোল হবে। এখানে ওই যে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে এটা ক্লোরিনের অণু Cl2 কে আমরা ওইভাবে লিখেছি যে Cl2 তৈরি হয়েছে কি দুটা ক্লোরিন অ্যাটম দিয়ে। দুটা ক্লোরিন অ্যাটমের মধ্যে একটা করে ইলেকট্রন শেয়ার করে এখানে কোভালেন্ট বন্ড ফর্ম করেছে। সেই কোভালেন্ট বন্ডটা ভেঙে যাচ্ছে, আবার কি হচ্ছে, হিটারোলাইসিস হচ্ছে। আমরা শিখাইছিলাম হিটারোলাইসিস, বিষম বিভাজন, মানে ভাগটা যখন হচ্ছে তখন একাই একজন ইলেকট্রন গুলো পাচ্ছে, দুটা ইলেকট্রন, আরেকজন কিছুই পাচ্ছে না। বুঝতে পেরেছেন? Yes, sir. তাহলে এরকম যদি হয় তাহলে কিসের প্রভাব হবে? এরকম কেন হবে? দুই ভাই বাবার যে সম্পত্তি আছে সমানভাবে লোভ, স্যার। হ্যাঁ, লোভ মানে লোভ থাকলে পরে আর কি বেশি। দুই ভাইয়ের মধ্যে তো বাবার যে সম্পত্তি আছে মায়ের মমতো করে তো দুই ভাই সমান করে ভাগ করে নেবে, বা দুই বোন বা যাই হোক, কিন্তু দেখা যায় যে ওই লোভ, তখন লোভটা কার? ওই যে ইলেকট্রনের প্রতি লোভ। এই ডাবল বন্ডের ইলেকট্রন সে একা নিতে চায়, এই ট্রিপল বন্ডের পাই ইলেকট্রন সে নিতে চায়। এভাবে তখন এই লোভে পড়ে এটা ভেঙে গেল, ভেঙে এই ক্লোরিনটা কি দেখো ডাবল ইলেকট্রন নিয়ে চলে গেল। এই জন্য এটা নেগেটিভ চার্জ। এটা হয়ে গেছে এখন নিউক্লিওফাইল, এটা নিউক্লিয়াসকে আকর্ষণ করবে। আর এটা হয়েছে ইলেকট্রোফাইল, মানে একই ক্লোরিনের একটা Cl হলো পজিটিভ, একটা Cl হলো নেগেটিভ। এটা ইলেকট্রোফাইল, ইলেকট্রনকে আকর্ষণ করবে। যার ইলেকট্রন কম আছে সে ইলেকট্রনকে আকর্ষণ করবে। কতদিন মনে একটা জোকস বলছিলাম বোঝানোর জন্য। আচ্ছা, জি স্যার। আর এটা হলো নিউক্লিওফাইল, নিউক্লিয়াসকে আকর্ষণ করবে, পজিটিভ চার্জকে আকর্ষণ করবে। তেমনি তোমার এই যে HCl দেখো, এখানে OH-টা নেগেটিভ হলো আর Cl-টা পজিটিভ হলো। কেন হবে এটা বুঝতে হবে। এটা তো আমার কোনো সমস্যা নাই, একটাতে পজিটিভ একটাতে নেগেটিভ দিলেই হলো, দুটো তো সেম। কিন্তু এখানে কিন্তু তা দিলে হবে না। এখানে দেখো ক্লোরিনের চাইতে অক্সিজেন ডান দিকে এবং উপরে, মানে অক্সিজেন উপরে। স্যার আমার এই যে 9:50 ক্লাসে ঢুকতে হবে, সেই স্কুলের ক্লাসে। তাই? জি স্যার। আচ্ছা, তাহলে থাক, আজকে আমরা ওই যে এই ইয়াটা আমরা আগামী দিন বিস্তারিত দেখাবো। যে আর স্যার কালকেও কি স্যার আপনার স্যার নাইট স্টাডি? নাই 30 তারিখ আছে, এর মধ্যে আর নাই। আচ্ছা স্যার 30 তারিখ, তাহলে কালকে কখন? ওই সন্ধ্যা 6টায়। কালকে তো সন্ধ্যা 6টায়। জি স্যার, ঠিক আছে। নরমালি সন্ধ্যা 6টায় থাকবে। আচ্ছা স্যার, আর আরেকটা জিনিস স্যার, সেটা হচ্ছে স্যার যে আমার তো পরীক্ষা শুরু হচ্ছে 29 তারিখ থেকে। বলছিলা, হ্যাঁ, এই যে রবিবার থেকে। তখন স্যার আমার পরীক্ষা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, রবি। হ্যাঁ, মানে আপনার যে পড়ার দিন ওই দিনই সব। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরীক্ষাটা কোন টাইমে, কোন সময়? পরীক্ষা হচ্ছিল স্যার পরীক্ষা হচ্ছে 7টা থেকে 9টা। ওই তোমার ইয়াতে ওই সন্ধ্যায়? জি স্যার, সন্ধ্যা 7টা থেকে 9টা। দিনের বেলায় পড়ে নেবো নাকি? জি স্যার, দিনের বেলা পড়া শেষ। সুবিধাজনক সময় পড়ে নেবো। জি স্যার। আচ্ছা, ঠিক আছে। আদার্স।